একজন সাধারণ বিজ্ঞানের শিক্ষক যাকে জোর করে মহাকাশে পাঠানো হয়েছিল পৃথিবীকে বাঁচাতে, কিন্তু সে যাত্রাপথে সে এমন একজনকে পেয়ে যায় যার কথা কেউ কোনোদিন ভাবেনি। একটা পাথরের মতো দেখতে, চোখ মুখ নাক নেই এমন এক এলিয়েন। আর এই দুজনের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে ওঠে যে শেষ পর্যন্ত একজন আরেকজনের জন্য নিজের সব ছেড়ে দিতে রাজি হয়ে যায়। বলছিলাম এবছরের সবচেয়ে আলোচিত সায়েন্স ফিকশন সিনেমা প্রজেক্ট হেল মেরির গল্প। শুরু করার আগে বলতে চাই 98% অডিয়েন্স এখন আমাদেরকে সাবস্ক্রাইব করেনি, তাই সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো সিনেমাটা শুরু হয় একটা নিস্তব্ধ অন্ধকার পরিবেশকে দেখিয়ে, আর সে অন্ধকারের মধ্যে হঠাৎ করে একজন মানুষের চোখ কাঁপতে কাঁপতে খুলে যায়। তার নাম গ্রেস। দেখেই বোঝা যাচ্ছিল লোকটা অনেক বছর ধরে গভীর ঘুমে ছিল, বৈজ্ঞানিক ভাষায় যাকে বলে হাইবারনেশন। কিন্তু এই ঘুম থেকে জাগাটা মোটেও শান্তির ছিল না। তার শরীর অবশ ছিল, মাথা ঘুরছে, আর কিছুতেই সে বুঝতে পারছে না সে কোথায় আছে এবং সে কে। ঠিক তখন একটি যান্ত্রিক কণ্ঠস্বর প্রশ্ন করে বসে, 2 আর 2 যোগ করলে কত হয়? গ্রেস কোনো কথা বলতে পারছিল না, অথচ এআই সেটাকেই ভুল উত্তর হিসেবে ধরে নেয়। যান্ত্রিকের সমস্যার মাঝেই এআইটি তাকে বারবার বলছিল আপনার মাংসপেশি এখনো সচল হয়ে ওঠেনি, তাই মেডিকেল প্ল্যাটফর্মে ফিরে আসতে। সে এআইয়ের কোনো কথা না শুনে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, হাতের কাছে যা পায় তাই যন্ত্রটির উপর ছুঁড়ে মারে। তার পা এখনো সচল হয়ে ওঠেনি, তাই সে ঠিকমতো দাঁড়াতেও পারছে না, হামাগুড়ি দিয়ে এদিক ওদিক নড়াচড়া করছে। সে কোনো মতো একটি সিঁড়ি বেয়ে উপরে ওঠে, আর উপর উঠতেই তার চোখ একেবারে স্থির হয়ে যায়। সারি সারি হাইবারনেশন পড, আর প্রতিটা পডের ভেতরে একটা করে নিথর শরীর। সবাই মারা গেছে, একেবারে নিঃশব্দে, ঘুমের ভেতরেই। সে কোনোরকম নিজেকে সামলে নিয়ে উপরের ফ্লোরে আসে। চারপাশে ভয়ঙ্কর নীরবতা, মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা থেমে গেছে। সে কোথায় আছে সেটা বোঝার জন্য চারদিকে চোখ বুলাতে থাকে। আর ঠিক তখনই একটা বিশাল জানালার কাছ ভেদ করে তার চোখে পড়ে অসীম অন্ধকার মহাশূন্য। সে একটা স্পেসশিপের ভেতরে আছে, আর সেই স্পেসশিপের গন্তব্য কোথায় সেটা তার অজানা। এবং সেই স্পেসশিপের যন্ত্রগুলো দেখে সেগুলোর নাম বলতে পারছে, তবে সে বুঝতে পারছে না সে কেন বা কিভাবে এই নামগুলো জানে। তার এখনো পুরোপুরি স্মৃতিশক্তি ফিরে আসেনি। এই সত্যটা বুকে ধাক্কা মারতেই তার হাত পা কেঁপে ওঠে। সে দ্রুত ককপিটে ছুটে যায় এবং শিপের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেমকে নির্দেশ দেয় আমাকে ক্যাপ্টেনের সাথে কথা বলিয়ে দাও। এআই জানায় ক্যাপ্টেন ইয়াওলিজাই মারা গেছেন, আর এই শিপে আপনি ছাড়া আর কেউ জীবিত নেই। সে এআইকে নির্দেশ দেয় পৃথিবীর দিকে শিপ ঘোরাতে, কিন্তু এআই তার কমান্ড রিজেক্ট করে দেয়। তখন সে মনিটরের দিকে তাকিয়ে একটা সূর্যের মতো আলোকবিন্দু দেখতে পায়। মনে মনে ভাবে হয়তো এই শিপটি নেপচুনের কাছাকাছি কোথাও আছে। সে সাথে সাথে এআইকে নির্দেশ দিয়ে পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠাতে বলে, তবে এআই যা উত্তর দেয় তা শুনে তার হুঁশ প্রায় উড়ে যায়। পৃথিবীতে সিগন্যাল পাঠাতে সময় লাগবে 11 বছর 10 মাস 14 দিন 6 ঘন্টা। মাথা ঘুরে যায় তার। সে নিজেই ম্যাপ চেক করতে বসে, আর তখনই বুঝতে পারে বাইরের ওই আলোটা আমাদের পৃথিবীর কোনো সূর্য নয়, বরং এই স্পেসশিপ এখন সম্পূর্ণ অন্য একটা সৌরজগতে পৌঁছে গেছে, পৃথিবী থেকে প্রায় 12 আলোকবর্ষ দূরে। সে দ্রুত হিসেব শুরু করে। গ্রেস জানতে পারে বাকি ফুয়েল দিয়ে পৃথিবীতে ফিরতে লাগবে 113 বছর। এই সংখ্যাটা যখন স্ক্রিনে ভেসে ওঠে তার ভেতরটাও যেন ভেঙে পড়ে। এতক্ষণে ধীরে ধীরে তার অতীতের কিছু টুকরো স্মৃতি মনে ফিরে আসতে শুরু করে। তার নাম ডক্টর রাইল্যান গ্রেস, পেশায় একজন বিজ্ঞানের শিক্ষক, তবে মলিকুলার বায়োলজিতে ডক্টরেট ডিগ্রিধারী একজন বিজ্ঞানীও। একসময় বিজ্ঞানী হিসেবে কাজ করতেন, কিন্তু একটা বিতর্কিত গবেষণাপত্র প্রকাশের কারণে তাকে বিজ্ঞানী মহল থেকে বের করে দেওয়া হয়েছিল। এরপর থেকে সে মিডল স্কুলে বাচ্চাদের বিজ্ঞান পড়াতো, কিন্তু তার আগে সে গবেষণাপত্রে গ্রেস এমন একটা দাবি করেছিল যেটা তখনকার বিজ্ঞানী সমাজ মেনে নিতে পারেনি। তার মতে প্রাণের অস্তিত্বের জন্য সবসময় জলের দরকার নেই। মহাবিশ্বের কোথাও না কোথাও এমন প্রাণ থাকতে পারে যাদের বেঁচে থাকতে জলের কোনো প্রয়োজন নেই। এখন সে শুধু বাচ্চাদের পড়ায়, আর সেটাই তার জীবন। একদিন ক্লাসে বাচ্চারা প্রশ্ন করেছিল সূর্য কি সত্যি মরে যাচ্ছে। গ্রেস তাদেরকে বুঝিয়ে বলেছিল পুরো ভয়াবহ সত্যটা। কিছু বছর আগে বিজ্ঞানী আইরিনা পেট্রোভা একটা রেডিও টেলিস্কোপে অবাক করে একটা ঘটনা লক্ষ্য করেন। শুক্র গ্রহ থেকে সূর্যের দিকে ইনফ্রারেড আলোর একটা সরল রেখা বিস্তৃত হয়ে আছে, যেটা পরবর্তীতে পেট্রোভা লাইন নামে পরিচিত হয়। সেই লাইনে কোটি কোটি ক্ষুদ্র কণার মতো জিনিস ছোটাছুটি করছিল, যেগুলো সূর্যের শক্তি শুষে নিচ্ছে। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে অস্ট্রোফেজ। আর যদি এই অস্ট্রোফেজরা এভাবে সূর্যকে গ্রাস করতে থাকে, তাহলে আগামী 30 বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে, যার কারণে ফসল নষ্ট হবে, অর্থনীতি ভেঙে পড়বে, আর অন্তত অর্ধেক মানবজাতি অনাহারে মারা যাবে। বাচ্চার আতঙ্কে থরথর করে কাঁপছিল। গ্রেস তাদেরকে বলেছিল ভয় পেও না, পৃথিবীর সেরা বিজ্ঞানীরা এটার সমাধান খুঁজে বের করবেই। কিন্তু তখন সে জানত না ওই সমাধান খোঁজার দলে তাকেও থাকতে হবে।
সেই দিন বিকেলে স্কুলে সে তার ক্লাসরুমে বসে থাকা অবস্থায় সেখানে একটি মহিলা প্রবেশ করে এবং তাকে জিজ্ঞেস করে, আপনি কি ডক্টর গ্রেস? এবং সে উত্তরে রসিকতা করে বলে, মনে হয় তাই। মহিলাটি তাকে জানায় তার নাম ইভা স্ট্রাট এবং সে পেট্রোভা টাস্কফোর্সের প্রধান, যার কাঁধে পুরো মানবজাতির ভবিষ্যৎ নির্ভর করছে এবং তাদের গ্রেসের সাহায্য প্রয়োজন। ইভা গ্রেসকে একটি বই দেখিয়ে বলে, তুমি কি এটা লিখেছিলে? গ্রেস উত্তরে বলে হ্যাঁ। ইভা গ্রেসকে জিজ্ঞেস করে, তোমার কি এটার উপর বিশ্বাস আছে? সে বলে, বিশ্বাস ছিল বলেই আমাকে কাজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। ইভা জানায়, তোমাকে বহিষ্কার করা হয়েছিল কারণ তুমি ডেনমার্কের একটি বড় বিজ্ঞানীকে কার্বনের তৈরি পৃথিবীর একটি বোঝা বলেছিলে। তারপর গ্রেস ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে ইভা গ্রেসকে প্রশ্ন করে, তোমার এখনো মনে হয় জল ছাড়া প্রাণের সঞ্চার হওয়া কি সম্ভব? গ্রেস বলে, হয়তো এই পৃথিবীতে নয়, কিন্তু মহাবিশ্বের অন্য কোনো প্রান্তে সম্ভব। সেখানে তার পরিচয় হয় কার্লের সাথে। ইভা গ্রেসকে বলে, তোমার আমাদের সাথে যেতে হবে, কারণ গত রাতে পেট্রোভালাইনের কিছু স্যাম্পল পৃথিবীতে সংগৃহীত হয়েছে, আর তোমাকে বের করতে হবে এটা কি এবং কিভাবে কাজ করে। ইভার প্রস্তাব শুনে ডক্টর গ্রেস নিজেকে এই মহাবিপদ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জানান, আমি একটি মিডল স্কুলের সাধারণ শিক্ষক মাত্র, আর আমি শুধু সাইকেল চালাতে জানি। আমি তোমাদের কোনো কাজের নই। এবার শান্ত গলায় মনে করিয়ে দেয় গ্রেস মলিকুলার বায়োলজির এক ডক্টরেট। তারপর সে বলে, অস্ট্রোফেস সূর্যের পিঠে বেঁচে আছে। তোমার কি মনে হয় না এরা জল ছাড়া জীবিত থাকতে পারে এমন কোনো প্রাণী? এই একটা প্রশ্নেই গ্রেসের মধ্যে থাকা বিজ্ঞানীটাকে জাগিয়ে দেয়। সূর্যের পৃষ্ঠে যেখানে লক্ষ লক্ষ ডিগ্রি তাপমাত্রা, সেখানে যদি কোনো অণুজীব বেঁচে থাকতে পারে তাহলে সেটা পানি দিয়ে তৈরি হওয়া সম্ভব নয়, কারণ পানি সেখানে থাকলে সূর্যের ওই তাপে মুহূর্তেই বাষ্প হয়ে যেত। এর মানে কি? তার থিওরি প্রমাণিত হতে চলেছে। উত্তেজনার কৌতূহলে গ্রেস মিশনে যোগ দিতে রাজি হয়ে যায়। এরপর ইভা গ্রেসকে একটি বিশেষ ল্যাবে নিয়ে যায়। সেখানে তাকে অস্ট্রোফেজের নমুনা দেওয়া হয় পরীক্ষা করার জন্য। কেউই ভেতরে আসার সাহস করে না, তারা জানে না কি ঘটতে চলেছে। গ্রেস মাইক্রোস্কোপের নিচে চোখ রাখা মাত্রই অবাক হয়ে যায়। নমুনাটা নড়ছে, কিন্তু শুধু নড়াচড়া দিয়েই সিদ্ধান্তে আসা ঠিক হবে না, তাই সে একের পর এক পরীক্ষা চালিয়ে যায়। এক্স রে, মাইক্রোওয়েভ, গামা রশ্মি, ভিজিবল লাইট, কিছুতেই এর কিছু হয় না। পৃথিবীর যে কোনো ব্যাকটেরিয়া এতক্ষণে বহুবার মরে যেত, কিন্তু এটা টিকে থাকছে। অবশেষে চূড়ান্ত পরীক্ষায় গ্রেস জানতে পারে এটা একটি এলিয়েন সেল, কিন্তু এই পরীক্ষাটি কোষটিকে মেরে ফেলে। তারপর এটা কি দিয়ে তৈরি সেটা পরীক্ষা করার পর গ্রেস জানতে পারে এটা কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি। হাইড্রোজেন আর অক্সিজেন মানে পানি, মানে এই এলিয়েন কোষ পানি দিয়েই তৈরি। গ্রেস হতাশ হয়ে পড়ে। তার জীবনের সবচেয়ে বড় থিওরিটা সে নিজেই ভুল প্রমাণ করে ফেলল। রাগে সে ল্যাবে জিনিসপত্র আশ্রাতে শুরু করে। গ্রেস ল্যাব থেকে বের হওয়ার পর ইভা কৌতূহল নিয়ে জানতে চায় সে আর কি জানতে পেরেছে এই কোষটির ব্যাপারে। গ্রেস জানায় এরা নড়াচড়া করলে এদের থেকে ইনফ্রারেড লাইট বের হয় এবং এত বেশি শক্তি এরা কোথায় রাখে সে তা জানে না। আর এদের তরঙ্গ দৈর্ঘ্য একদম পেট্রোভালাইনের অবিকল। তার মানে এরা আলোর সাহায্যে নড়াচড়া করে। প্রথমে সূর্যের শক্তি শোষণ করে, তারপর সামনে আগায়। এরপর ইভা গ্রেসকে বলে যে অস্ট্রোফেসগুলোকে শুক্র গ্রহের দিকে যেতে দেখা গেছে। কারণটা কি সেটা বের করতে হবে। সে গ্রেসের জন্য 3টে স্যাম্পল রেখে গেছে। কথা মতো গ্রেস কাজে লেগে পড়ে। গ্রেস কার্লকে জিজ্ঞেস করে, তুমি যদি এই কোষ হতে তুমি সূর্য ছেড়ে শুক্র গ্রহতে কেন যাবে? বুধ গ্রহতে কেন না? বুধ গ্রহ তো সূর্য থেকে কাছে। কার্ল উত্তরে বলে, হয়তো আবহাওয়ার জন্য। গ্রেস জানায়, কিন্তু শুক্র গ্রহের আবহাওয়া তো CO2 দিয়ে ভরা। কার্ল বলে, হয়তো ওটা তাদের ভালোর জন্য, তবে আমরা কিভাবে জানবো ওদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? কার্লের কথা শুনে গ্রেস একটা বুদ্ধি বের করে। সে একটা কৃত্রিম শুক্র গ্রহের মতো পরিবেশ তৈরি করবে। সে কার্লকে জিজ্ঞেস করে, আমাদের কাজের জন্য কি কোনো খরচ বরাদ্দ আছে কিনা? কার্ল জানায় না, কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। তারপর কার্ল ও গ্রেস মিলে একটা বদ্ধ বাক্সের ভেতরে হুবহু শুক্র গ্রহের মতো পরিবেশ তৈরি করে। তারপর সেখানে 3টি অস্ট্রোফেস রেখে যন্ত্রটি চালু করে। সাথে সাথে অস্ট্রোফেসগুলো তাদের জায়গা থেকে পালিয়ে যায়। তারপর আরেকটি বড় বাক্সের ভেতরে অস্ট্রোফেস থাকা বাক্সটি নিয়ে ভেতরে গ্রেস প্রবেশ করে এবং বাইরে থেকে কার্ল ও তার সহকর্মীরা সেটা বন্ধ করে দেয়। সেই অন্ধকারে গ্রেস অবিশ্বাস্য একটা দৃশ্য দেখে। 3টা অস্ট্রোফেস হয়ে গেছে 4টা। বুঝতে বাকি থাকে না এই অণুজীবগুলো বংশবৃদ্ধির জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে, আর শুক্র গ্রহে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আছে। সেই কারণেই তারা সেই দিকে যাচ্ছে। গ্রেস তৎক্ষণাৎ ইভার সাথে যোগাযোগ করে। ইভা তাকে নেবার জন্য ফাইটার জেট পাঠায়। বিশ্বের সব বড় বড় বিজ্ঞানীরা তখন সমুদ্রের মাঝখানে একটা বিশাল বিমান বাহিনীর রণতরীতে অবস্থান করছিলেন। সেখানে গিয়ে গ্রেস সবকিছু বিস্তারিত জানায়। ইভা সরাসরি জিজ্ঞেস করেন, তুমি কি অনেক পরিমাণে অস্ট্রোফেস তৈরি করতে পারবে? গ্রেস বলে, সম্ভব, যদি তাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি দেয়া হয়। ইভা তখন গ্রেসকে নিয়ে সে বিশাল কনফারেন্স রুমের দরজার সামনে এসে দাঁড়ায়।
ভেতরে এত বড় বড় বিজ্ঞানী দেখে গ্রেস বলে, আমার দ্বারা সম্ভব নয়। ইভা গ্রেসকে জোর করে ভেতরে প্রবেশ করায় এবং সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর কনফারেন্স রুমের একজন জিজ্ঞেস করে 20 লাখ কেজি অস্ট্রোফেজ তৈরি করতে কত সময় লাগতে পারে। গ্রেস চমকে ওঠে এবং তাদের জিজ্ঞেস করে এতগুলো দিয়ে কি করবেন। তখন ইভা তাকে মানবজাতির সর্বোচ্চ গোপন মিশনের কথা বলে, প্রজেক্ট হেল মেরি। ইভা জানান অস্ট্রোফেজ শুধু আমাদের সূর্যকে নয়, পুরো গ্যালাক্সির প্রায় সব নক্ষত্রকে সংক্রমিত করে ফেলছে। একটা নক্ষত্র সংক্রমিত হলে তার পাশের নক্ষত্রগুলো একের পর এক আক্রান্ত হয়। কিন্তু একটি ব্যতিক্রম আছে। পৃথিবী থেকে প্রায় 12 আলোকবর্ষ দূরে তাও সিটি নামে একটি নক্ষত্র চারদিকে সংক্রমিত নক্ষত্রের ভিড়ে বসেও নিজে এখনো সুস্থ। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি স্পেসশিপ তৈরি করা হচ্ছে। কিন্তু সমস্যা হলো 12 আলোকবর্ষ দূরে পৌঁছাতে হলে প্রায় আলোর গতিতে যেতে হবে, আর সেই পরিমাণ শক্তি তৈরি করতে পারে কেবল অস্ট্রোফেজ নিজেই। কারণ এই অণুজীবগুলো সূর্য থেকে শক্তি শুষে নেয়, তাই এদের শরীরে অপরিসীম শক্তি জমা থাকে। এ কারণে 20 লাখ কিলো অস্ট্রোফেজ দরকার স্পেসশিপের জ্বালানি হিসেবে। কিন্তু সবচেয়ে নিষ্ঠুর সত্যটা ইভা তারপর বলেন, তাও সিটিতে পৌঁছানোর পর ফেরার মতো জ্বালানি থাকবে না। যে অ্যাস্ট্রোনটরা যাবে তারা আর কখনো পৃথিবীতে ফিরে আসতে পারবে না। এটা একটা ওয়ান ওয়ে মিশন। গ্রেস সব বুঝতে পারে। ইভা আরও জানায় 3 জন অ্যাস্ট্রোনট যাবে, একজন পাইলট, একজন ইঞ্জিনিয়ার আর একজন বিজ্ঞানী। তারা সেখানে পৌঁছে গবেষণা করবে। এরপর সব তথ্য একটা ছোট্ট পডের মধ্যে ভরে পৃথিবীতে পাঠিয়ে দেবে, আর নিজেরা সেই অনন্ত মহাশূন্যে থেকে যাবে চিরকালের জন্য। যখন প্রজেক্ট হেল মেরির জন্য 3 জন অ্যাস্ট্রোনট বাছাই হয়ে গিয়েছিল, গ্রেস তখনও জানত না এই মিশনে তাকে যেতে হবে। কিন্তু একদিন অস্ট্রোফেজ উৎপাদন কেন্দ্রে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। অস্ট্রোফেজ ছোট দেখতে হলেও এদের ভেতরে প্রচণ্ড শক্তি জমা থাকে, তাই ওই দুর্ঘটনা ছিল বিধ্বংসী। সেই বিস্ফোরণে মিশনের বিজ্ঞান কর্মকর্তা মারা যান। ইভার সামনে তখন একটাই পথ, গ্রেসকে পাঠানো। ইভা গ্রেসের কাছে গিয়ে বলেন, দেখো, তুমি ছাড়া এই মিশন সম্ভব নয়। তুমি যদি না যাও, আগামী 30 বছরের মধ্যে পৃথিবীর অর্ধেক মানুষ মারা যাবে। গ্রেস মাথা নাড়ে। সে জানে গেলে আর ফেরা হবে না। সেখানে যাওয়া মানে নিজের মৃত্যু নিজের হাতে বেছে নেওয়া। সে যেতে রাজি নয়। সে বলে, আমি ভীত মানুষ, আমি নিজের জীবন শেষ করে দিতে পারবো না। ইভা বোঝানোর সব চেষ্টা করেন এবং শেষমেশ যখন কিছুতে কাজ হয় না, তিনি গার্ডদের ডাকেন। গ্রেস পালানোর চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে যায়। তাকে ইঞ্জেকশন দিয়ে সরাসরি হাইবারনেশন মোডে পাঠিয়ে দেওয়া হয়। চোখ বোঝার আগ পর্যন্ত সে প্রতিবাদ করে যাচ্ছিল। এভাবেই সে এখানে এসেছে, একজন ভীতু সাধারণ বিজ্ঞানের শিক্ষক, যে নিজের ইচ্ছায় নয়, পরিস্থিতির চাপে মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনের অংশ হয়ে গেছে। এখন বর্তমানে ফিরে আসি। গ্রেসের স্মৃতি ফিরে এসেছে প্রায় সবটাই। প্রজেক্ট হেল মেরি মিশনে 3 জনকে পাঠানো হয়েছিল, কিন্তু দীর্ঘযাত্রায় হাইবারনেশনের সময় অন্য 2 জন মারা যান। গ্রেস একা বেঁচে আছে। সে নিজেকে সামলায়, তারপর লাশগুলো শেষকৃত্যের ব্যবস্থা করে। সহযাত্রীদের পুরনো ছবিগুলো তাদের শেষবারের মতো দেখায়। তারপর পুরো সম্মানের সাথে তাদের শরীর দুটো মহাশূন্যের অনন্ত অন্ধকারে ভাসিয়ে দেয়, আর মহাশূন্যের নীরবতায় তারা চিরকালের জন্য হারিয়ে যায়। এরপর গ্রেস সিমুলেশন রুমে গিয়ে জানালায় কৃত্রিম সমুদ্র তীরে বসে থাকে। কিছুক্ষণ পরে স্পেসশিপ অ্যালার্ম বেজে ওঠে। তারা পৌঁছে গেছে তাও সিটি নক্ষত্রের কক্ষপথে। গ্রেস দ্রুত ককপিটে ছুটে যায়। জিরো গ্র্যাভিটিতে গ্রেসের আগের কোনো অভিজ্ঞতা না থাকায় সে থতমত খেয়ে যায়। কোনো মতো নিজেকে সামলে নিয়ে পেট্রোবাইস্কোপ নামের বিশেষ টেলিস্কোপ দিয়ে নক্ষত্রটা পর্যবেক্ষণ শুরু করে। আর তখনই সে কিছু একটা দেখে, যা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। নক্ষত্রটার দিকে আসা অস্ট্রোফেজের পথের ঠিক মাঝখানে একটা বাধা। কোনো একটা জিনিস অস্ট্রোফেজগুলোকে আটকে দিচ্ছে। কিছুক্ষণ পরে স্পেসশিপটি কিছু একটা ডিটেক্ট করে। গ্রেস জানালা দিয়ে দেখতে পায় সেই রহস্যময় জিনিসটার খুব কাছে চলে এসেছে। আর সে যখন বুঝতে পারে সেটা কি, তখন গ্রেসের বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। বাইরে একটা বিশাল এলিয়েন স্পেসশিপ, এতটাই বড় যে গ্রেসের পুরো স্পেসশিপটাকে সেটার সামনে একটা খেলনার মতো মনে হচ্ছিল। এই ডিজাইন, এই প্রযুক্তি কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। এটা এলিয়েনদের তৈরি। গ্রেস পুরোপুরি ভয়ে আতঙ্কিত হয়ে যায়। সে পাইলটের সিটে বসে স্পেসশিপটা ঘুরিয়ে দূরে যাওয়ার চেষ্টা শুরু করে, কিন্তু এলিয়েন শিপটা তাকে তাড়া করতে শুরু করে। সে বিশাল যানটা যেন তার পিছু ছাড়ছে না। গ্রেস লক্ষ্য করে সে স্পেসশিপ নিয়ে যখন আগায়, এলিয়েনটাও তার স্পেসশিপ একটু আগায়। যখন গ্রেস থেমে যায়, এলিয়েনের স্পেসশিপটাও থেমে থাকে। তারপর হঠাৎ এলিয়েন শিপ থেকে একটা ছোট্ট জিনিস গ্রেসের দিকে পাঠায়। এআই তাকে সতর্ক করে দেয় এটা কোনো অস্ত্র বা বোমা হতে পারে। গ্রেস ভয় পেয়ে সিটের নিচে গুটিয়ে যায়, ভেবে নেয় এই বুঝি শেষ। কিন্তু জিনিসটা তার শিপের গায়ে ধাক্কা লেগে ছিটকে চলে যায়। তার শিপের কোনো ক্ষতি হয় না। কিছুক্ষণ পরে আবার একটা জিনিস আসে, এবার অনেকটা ধীরে। গ্রেস লক্ষ্য করে এটা যেন থামার চেষ্টা করছে, ছুটে আসছে না, বরং কাছে এসে অপেক্ষা করছে।
গ্রেস বুঝতে পারে এটা কোনো অস্ত্র নয়, এটা যোগাযোগ করার জন্য একটা বার্তা পাঠানো হচ্ছে। গ্রেস একটা বড় সিদ্ধান্ত নেয়। সে স্পেস স্যুট পরে এয়ারলক খুলে বাইরে বেরিয়ে পড়ে, শূন্যে ভাসতে ভাসতে লাফ দেয়, আর কোনো রকমে সে ছোট্ট বোতলের মতো জিনিসটাকে ধরে ফেলে। স্পেসশিপে ফিরে সে সেটা খোলার চেষ্টা করে, কিন্তু জিরো গ্র্যাভিটিতে কোনো মতে খুলতে পারে না। গ্রেস যখন বোতলের মতো দেখতে বস্তুটাকে মেশিন দ্বারা স্ক্যান করে, সে দেখে এটা জিনন মৌল দিয়ে তৈরি, যা দেখে গ্রেসের মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। কারণ জিনন একটা গ্যাস, সেটা কঠিন পদার্থ কিভাবে হতে পারে? কিন্তু তার থেকে বড় সমস্যা, স্পেসশিপের আর্টিফিশিয়াল গ্র্যাভিটি কাজ করছিল না। গ্র্যাভিটি ছাড়া ল্যাবের কোনো যন্ত্রপাতি ঠিকমতো কাজ করছে না। গ্রেস একটু ভাবে, তারপর তার মাথায় একটা আইডিয়া আসে। সে স্পেসশিপের থ্রাস্টার চালু করে পুরো শিপটাকে প্রচণ্ড বেগে গোল গোল করে ঘোরাতে শুরু করে। কয়েক মুহূর্তের মধ্যেই সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে শিপের ভেতরে আবার কৃত্রিম গ্র্যাভিটি তৈরি হয়ে যায়। গ্রেস ল্যাবে গিয়ে বোতলটা উল্টোভাবে খোলার চেষ্টা করতেই খুলে যায়, আর ভেতর থেকে কিছু ধাতব শলাকা ছড়িয়ে পড়ে, দেখতে যেন কোনো নক্ষত্র জগতের 3D মানচিত্র। একটা চিকন কাটার ওপর একটা নক্ষত্র চিহ্নিত করা। গ্রেস স্ক্রিনের মহাকাশ মানচিত্রের সামনে সেটা ধরিয়ে মিলিয়ে দেখে। এলিয়েনটা তার নিজের অবস্থান জানাচ্ছে। সে বলছে, আমি এখান থেকে এসেছি। গ্রেস সঙ্গে সঙ্গে সে মানচিত্রে পৃথিবীকে চিহ্নিত করে দেয় এবং তার অবস্থান সম্পর্কে এলিয়েনটাকে জানায়। এরপর বোতলটা আবার কন্টেনারে রেখে এলিয়েন শিপের দিকে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর জবাব আসে। এবার বোতলের ভেতরে একটা ছোট্ট মডেল, দুটো স্পেসশিপ পাশাপাশি যুক্ত অবস্থায়। গ্রেস সবটা বুঝে যায়। এলিয়েনটা তার সাথে ডক করতে চায়, দুটো শিপ এক করতে চায়। কিছুক্ষণের মধ্যে এলিয়েনের শিপ থেকে 5টা লম্বা ধাতব রড বেরিয়ে আসে। সেগুলো সোজা গ্রেসের শিপের এয়ারলকের সাথে যুক্ত হয়ে যায়। দুটো শিপের মাঝখানে তৈরি হয় একটা সুড়ঙ্গের মতো করিডোর। গ্রেসের বুকের ভেতরটা কাঁপছে, ভয় আর কৌতূহল দুটোই চরম পর্যায়ে। সে ধীরে ধীরে হ্যাচ খুলে সে অন্ধকার টানেলে পা রাখে। দেয়ালগুলো অদ্ভুত এক ধাতু দিয়ে তৈরি, যেটা আগে সে কখনো দেখেনি। সে আস্তে আস্তে এগিয়ে যায়। এলিয়েন শিপের দরজার কাছে পৌঁছাতে সে দেখে রাস্তাটা বন্ধ, কিন্তু ছোট্ট একটা জায়গা স্বচ্ছ কাচের মতো পদার্থ দিয়ে তৈরি। সেখান থেকে ভেতরে দেখা যায়। সে সেই জায়গা দিয়ে উকি দেওয়ার চেষ্টা করে, আর ঠিক তখনই অন্ধকার থেকে একটা হাত বেরিয়ে আসে। গ্রেস ভয়ে আতঙ্কিত হয়ে এক ঝটকায় পিছনে সরে যায়। ভয়ে তার বুক কাঁপছে, কিন্তু হাতটা তাকে আঘাত করে না। গ্রেস কিছুক্ষণ পরে আবার সামনে যায় এবং দেখতে পায় এলিয়েনটির হাতে ধরা আছে গ্রেসের স্পেসশিপের ছোট্ট একটা মডেল। ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। গ্রেস কিছু বুঝতে পারে না। সে মনে করে এলিয়েনটি তাকে তার শিপে ফেরত যেতে বলছে, তাই সে আবার নিজের শিপে ফিরে আসে। সাথে সাথে এলিয়েন ব্রিজটা সরিয়ে নেয়, তারপর নিজের শিপকে গোল গোল করে ঘোরাতে শুরু করে। গ্রেস এক মুহূর্ত ভাবে, তারপর বুঝে যায় এলিয়েনটা বোঝাতে চাইছে তাকেও একই গতিতে শিপ ঘোরাতে হবে, যাতে দুটো শিপ একসাথে ঘুরলে গ্রেসের শিপের গ্র্যাভিটি বজায় থাকে। গ্রেস সেটাই করে। এলিয়েন আবার ব্রিজটি বাড়িয়ে দেয়, দুটো শিপ আবার যুক্ত হয়ে যায়। এবার গ্রেস আরো প্রস্তুত হয়ে যায়। হাতে টর্চ লাইট নিয়ে আবার টানেলে ঢোকে। সে সেখানে ঢোকার পর হাতের মনিটরের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ টানেলের বায়ুচাপ এবং তার স্পেসশিপের বায়ুচাপ একদম একরকম, যা মানুষের স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য উপযুক্ত। সে টানেলের শেষ প্রান্তে পৌঁছে দেখে আগের বারের থেকে এবার কাচের মতো দেখতে স্বচ্ছ পদার্থের দেয়ালটি বড় করা হয়েছে এবং দেয়ালের ওপাশে অন্ধকার। গ্রেস নুডলস দিয়ে শিপের মতো দেখতে তৈরি করে নিয়ে এসেছে, যা দেয়ালের ওই পাশে পাঠানোর বক্সটিতে রাখে। আর তখন ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে আসে সেই এলিয়েন। গ্রেস পুরোপুরি অবাক হয়। এলিয়েনটির 5টা পা, পাথরের মতো শক্ত শরীর, মাথা নেই, মুখ নেই, চোখ নেই, দেখতে অনেকটা বিশাল মাকড়সার মতো। এলিয়েনটা হঠাৎ লাফিয়ে ওঠে। গ্রেস তখন ভয়ে হাতের রেঞ্জ তুলে নেয় এবং হাওয়ায় মারতে থাকে। এলিয়েনটিও পিছে গিয়ে হাওয়ায় মারতে থাকে। তারপর গ্রেস বুঝতে পারে এলিয়েনটি তাকে আক্রমণ করেনি, বরং সে গ্রেসের নকল করছে। গ্রেস হাত তুললে এলিয়েনটিও হাত তোলে, আবার গ্রেস নাচলে এলিয়েনটিও নাচে। গ্রেস মজার অঙ্গভঙ্গি করে, এলিয়েনটিও তার সাথে মেলায়। এলিয়েনটি আসলে তাকে বোঝার চেষ্টা করছে, মানুষকে বুঝতে চাইছে। এলিয়েনটি তারপর টানেলে রাখা একটা কন্টেনার খুলতে ইশারা করে। গ্রেস সেটা খুলতে বের হয়ে আসে দুটো গোলাকার রিং। এলিয়েনটা ইশারা করছে হেলমেট খুলে ফেলো। গ্রেস রাজি হয় না। সে মহাশূন্যে আছে, হেলমেট খুললে মারা যেতে পারে। কিন্তু তারপর সে রিং দুটো ভালো করে দেখে। প্রতিটা রিংয়ে 8টা করে ছোট বিন্দু, আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। দুটো রিং মানে O2। এলিয়েন বোঝাতে চাইছে এখানে অক্সিজেন আছে, নিঃশ্বাস নিতে পারবে। গ্রেস দীর্ঘ একটা মুহূর্ত ঠায় দাঁড়িয়ে থাকে, তারপর কাপা হাতে ধীরে ধীরে হেলমেটটা খুলে ফেলে। বুক ভরে শ্বাস নেয়। এখানে অক্সিজেন রয়েছে। এই মুহূর্তটা অসাধারণ। একজন মানুষ কোটি কোটি মাইল দূরে, সম্পূর্ণ অচেনা একটা পরিবেশে একটা এলিয়েনকে ভরসা করে হেলমেট খুলে ফেলল। এই বিশ্বাসের মধ্য দিয়েই
তাদের বন্ধুত্বের বীজ বোনা হয়। গ্রেস এখন নিজের স্পেসশিপে ফিরে আসে এবং ঠিক করে যেভাবে হোক এই এলিয়েনটির সাথে কথা বলার উপায় বের করতে হবে। পুরো মহাবিশ্বের একটাই সার্বজনীন ভাষা আছে, গণিত। গ্রেস একটা ইঞ্চিটেপ দিয়ে এলিয়েনটিকে সংখ্যা বোঝানোর চেষ্টা করে। এলিয়েনটি সেটা নিয়ে খেলতে শুরু করে দেয়। তখন গ্রেস বুঝতে পারে এই এলিয়েন মানুষের মতো দেখতে পায় না। সে চোখ দিয়ে নয়, শব্দ তরঙ্গের মাধ্যমে মস্তিষ্কে ছবি তৈরি করে, ইকোলোকেশন। ঠিক যেভাবে বাদুর অন্ধকারে পথ চেনে, গ্রেস তখন ঘড়ির ওপর বিশেষ উপায়ে সংখ্যা লিখে এলিয়েনকে দেখায়। এলিয়েন সেটা স্পষ্ট করে বুঝে ফেলে। এখান থেকেই শুরু হয় তাদের কথোপকথন। ঘড়ির টিকটিক সংখ্যার ছন্দ এই দিয়ে তারা একে অপরকে হানা ভালো খারাপ শেখাতে থাকে। গ্রেস তার স্পেসস্যুটের অডিও রেকর্ডার এবং ল্যাপটপ ব্যবহার করে এলিয়েনটির বলা প্রতিটি শব্দ নিখুঁতভাবে রেকর্ড করতে শুরু করে। ধীরে ধীরে কথার পরিধি বাড়তে থাকে। গ্রেস এলিয়েনের শরীর দেখে তার একটা নাম দেয়, রকি, কারণ সে অনেকটা পাথরের মতো। দিনের পর দিন চেষ্টার পর গ্রেস একটা সফটওয়্যার তৈরি করে ফেলে যেটা রকির শব্দ বিশ্লেষণ করে ইংরেজিতে অনুবাদ করতে পারে। রকি কথা বলে সুরের মতো, আর সেই শব্দ এখন মানুষের ভাষায় রূপান্তরিত হচ্ছে। মানুষ আর এলিয়েনের মধ্যে প্রথমবারের মতো সত্যিকারের কথোপকথন শুরু হলো। রকি একদিন গ্রেসকে বলে অস্ট্রোফেজরা তাদের গ্রহটিকে ধ্বংস করে দিচ্ছে। তার সাথে 23 জন সঙ্গী এসেছিল, কিন্তু একটা দুর্ঘটনায় সবাই মারা গেছে। সে একা বেঁচে আছে। গ্রেস শুনে থমকে যায়, তারপর বলে আমিও একা। আমার 2 জন সঙ্গী হাইবারনেশনই মারা গেছে। রকি বলে আমরা দুজনে মিলে আমাদের নক্ষত্রগুলোকে বাঁচাবো। এই একটা বাক্যে দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবীর দুটো প্রাণী এক হয়ে গেল। রকি একদিন সাহস করে গ্রেসের শিপে চলে আসে। সে একটা বলের মতো বিশেষ কন্টেনারের ভেতরে নিজেকে ঢুকিয়ে এসেছে, কারণ অক্সিজেন তার জন্য ক্ষতিকারক। গ্রেসের শিপের ভেতরে সে চারদিকে ঘুরে দেখে, সবকিছু স্পর্শ করে এবং গ্রেসকে দিয়ে তার জন্য একটা বিছানা তৈরি করে। গ্রেস তাকে পৃথিবীর ভিডিও দেখায়, সমুদ্র, পাহাড়, শহর। রকি মুগ্ধ হয়ে সব শোনে। আর এভাবে বিশ্বব্রহ্মাণ্ডের এক কোণে দুটো ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে এক অদ্ভুত অপূর্ব বন্ধুত্ব গড়ে ওঠে। দুজন মিলে একটা পরিকল্পনা করে তাওসেটের কাছে যে গ্রহ থেকে অস্ট্রোফেজরা আসছে সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করতে হবে। হয়তো সেখানে এমন কিছু আছে যা অস্ট্রোফেজকে আটকে দিচ্ছে। যাওয়ার পথ একসাথে তারা অনেক আনন্দ করে এবং একসময় গিয়ে গ্রেস রকির কাছে জানতে চায় তার কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। উত্তরে রকি জানায় তার প্রেমিকার কথা। গ্রেস অবাক হয়ে বলে তোমার আবার গার্লফ্রেন্ডও আছে? এরপর তারা সেই গ্রহের কক্ষপথে পৌঁছে অবাক হয়ে যায়। পুরো গ্রহ ঢেকে আছে লাল আর সবুজ গ্যাসের আস্তরণে, যেন কোনো জীবন্ত বস্তু শ্বাস নিচ্ছে। গ্রেস বাইরে বেরিয়ে নমুনা সংগ্রহ করে আনার আগে রকিকে বলে ইচ্ছে করলে তুমি এটি দেখতে পারতে রকি। রকি বলে আমি দেখতে পাচ্ছি। গ্রেস অস্ট্রোফেজের নমুনা সংগ্রহ করার সময়টা অনেক উপভোগ করে। নমুনা সংগ্রহ করা শেষে গ্রেস রকিকে বলে তুমি এখানে সবার আগে এসেছ, তাই তোমার পছন্দ মতো এটার একটা নাম দাও যা তোমার স্মৃতির সাথে জড়িত। এবং সে রকির কাছে তার প্রেমিকার নাম জানতে চায়। রকি উত্তরে একটি বড় সুর গেয়ে ওঠে এবং গ্রেসকে বলে এটাকে মানুষের ভাষায় নাম দিতে। এরপর গ্রেস সেটার নাম দেয় এড্রিয়ান। রকির কাছেও এটা পছন্দ হয়। এই ছোট্ট মুহূর্তটা পুরো গল্পে একটা উষ্ণ আলো ছড়িয়ে দেয়। নমুনা সংগ্রহ করে এনে গ্রেস মাইক্রোস্কোপে দেখে অবাক হয়ে যায়। অস্ট্রোফেজ ছাড়াও নমুনার ভেতরে আরও কিছু আছে, সম্পূর্ণ ভিন্ন ধরনের অণুজীব। তারপর আরও একটা তথ্য পাওয়া যায়, এই গ্রহে যত অস্ট্রোফেজ আসছে বের হয়ে যাচ্ছে ততটাই, সংখ্যা বাড়ছে না, অথচ বাড়ার কথা। রকি হঠাৎ উত্তেজিত হয়ে বলে আমি বুঝে গেছি। গ্রেস জিজ্ঞেস করে কি বুঝেছ? রকি উত্তর দেয় এই গ্রহের ওই অণুজীবগুলোই অস্ট্রোফেজগুলোকে মেরে ফেলছে, এজন্যই তাওসিটের নক্ষত্র এখনো বেঁচে আছে। দুজনেই ভীষণ খুশি হয়, কারণ তার উত্তর পেয়ে গেছে। এদেরকে যদি নিজেদের সূর্যের কাছে নিয়ে যাওয়া যায় তাহলে সব অস্ট্রোফেজ শেষ হয়ে যাবে, পৃথিবীর সূর্য বেঁচে যাবে আর রকের নক্ষত্র বাঁচবে। কিন্তু সমস্যা হলো এড্রিয়ান গ্রহের বায়ুমণ্ডলের 5 কিলোমিটার কাছে গেলে গ্র্যাভিটির চাপে গ্রেসের শিপ দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যাবে। রকি একটা সমাধান বের করে সে একটা বিশাল শিকল তৈরি করবে, 5 কিলোমিটার লম্বা। শিকলের শেষে স্যাম্পল সংগ্রহের যন্ত্র বেঁধে মেঘের ভেতরে ছেড়ে দেবে, ঠিক যেভাবে সমুদ্র থেকে মাছ ধরা হয়। গ্রেস হেসে বলে মাছ ধরা জানো? রকি জানে না। গ্রেস তখন রেকর্ড করা ভিডিও থেকে তাকে মাছ ধরা দেখায়। রকি মুগ্ধ হয়ে দেখে। কিছুক্ষণ পরে রকি ক্যামেরার দিকে তাকিয়ে পৃথিবীর মানুষদের উদ্দেশ্যে বলে আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি, কিন্তু গ্রেসের পাইলট প্রশিক্ষণ খুবই খারাপ। তোমরা কি বলো পৃথিবীবাসী? গ্রেস হেসে তাকে বুঝিয়ে দেয় এটা শুধু একটা ভিডিও রেকর্ডার। যখন আমার মিশন কমপ্লিট হয়ে যাবে তখন এই তথ্যগুলো পৃথিবীতে পাঠিয়ে দেব। আমরা এতদূর থেকে সরাসরি পৃথিবীর সাথে কথা বলতে পারি না। রকি একটু চুপ হয়ে যায়, তারপর জিজ্ঞেস করে তুমি সব তথ্য পাঠিয়ে দেবে মানে? তুমি নিজে পৃথিবীতে যাবে না?
গ্রেস ভারী গলায় বলে, না রকি, এটা একটা ওয়ান ওয়ে মিশন ছিল। এই স্পেসশিপে পৃথিবীতে যাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে জ্বালানি নেই। আমি আর কখনো বাড়ি ফিরে যেতে পারবো না। রকি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তোমার বাড়ি ফিরতে কত অস্ট্রোফেজ লাগবে? গ্রেস বলে, প্রায় 20 লাখ কিলোগ্রাম। রকি বলে, আমি তোমাকে দিতে পারবো। এতে আমার বাড়ি পৌঁছাতে শুধু 6 বছর বেশি সময় লাগবে, কিন্তু 6 বছর আমার কাছে কোনো ব্যাপার না। গ্রেসের চোখ তখন পানিতে টলমল করে ওঠে। লক্ষ লক্ষ মাইল দূরের এক অজানা পৃথিবীর এক অজানা প্রাণী তাকে এতটা আপন করে নিয়েছে। সে রকিকে জড়িয়ে ধরে রাজি হয়ে যায়। এরপর অপারেশন শুরু হয়। গ্রেস শিপটাকে অ্যাড্রিয়ানের একেবারে কাছে নিয়ে যায়। রকি সেই বিশাল শিকলটা মেঘের ভেতরে নামিয়ে দেয়। স্যাম্পল সংগ্রহকারী যন্ত্র সক্রিয় হয়ে ওঠে। এখন সেটাকে ফিরিয়ে আনতে হবে। গ্রেসকে শিপের বাইরে বেরিয়ে ম্যানুয়ালি সেটা আনতে হবে। গ্রেস বাইরে যায়। স্যাম্পল সংগ্রহকারী যন্ত্রটাকে উঠিয়ে ফিরে আসার সময় তাকে ধরে রাখা দড়ি স্পেসশিপের যেই অংশে বেঁধে রেখেছিল সেই অংশটা ভেঙে যায়, আর তাই সে গ্রেসের গায়ে ধাক্কা লাগে। সে টলে পড়ে যায়। স্যাম্পল সংগ্রহকারী যন্ত্রটা হাত থেকে ছিটকে যায়। রকি চিৎকার করে ওঠে। সে বলে, স্যাম্পল ছেড়ে দাও, জলদি ফিরে আসো। কিন্তু গ্রেস জানে এই সুযোগ আর নাও আসতে পারে। দুটো গ্রহের ভাগ্য এই একটা যন্ত্রের উপর নির্ভর করছে। সে লাফ দেয়, কোনো মতে যন্ত্রটা ধরে ফেলে, আর অনেক কষ্টের পর সে শিপের ভেতরে ফেরত চলে আসে। কিন্তু ততক্ষণে শিপ এই গ্রহের বায়ুমণ্ডলের ভেতরে প্রায় ঢুকে গেছে। গ্রেস ফুল শ্বাসে ইঞ্জিন চালু করে। প্রচন্ড শক্তিতে গ্র্যাভিটি চিরে তারা বের হয়ে আসে, কিন্তু বের হতেই দেখা যায় জ্বালানির ট্যাঙ্কে ফুটো হয়ে গেছে। অস্ট্রোফেজ দ্রুত বাইরে বের হতে শুরু করেছে। এরপর পুরো শিপ পাগলের মতো ঘুরতে শুরু করে। সেন্ট্রিফিউগাল ফোর্স এতটাই বেড়ে যায় যে একটা আঙুলও নাড়ানো অসম্ভব হয়ে পড়ে। গ্রেস কোনো মতে ফুয়েল ট্যাঙ্কে শিপ থেকে আলাদা করে দেয়, কিন্তু এই চেষ্টায় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। রিভার্স রোটেশন চালু করতে হবে। সেই সুইচটা মাত্র কয়েক ইঞ্চি দূরে, কিন্তু সে সুইচটা স্পর্শ করার আগেই গ্রেস জ্ঞান হারিয়ে ফেলে। রকি সব দেখছিল। সে জানে এখন যদি সে কিছু না করে গ্রেস মারা যাবে, শিপ ধ্বংস হয়ে যাবে। কিন্তু সে যদি তার সুরক্ষামূলক সেলের বাইরে বের হয় তবে অক্সিজেনে তার শরীর পুড়ে যাবে, সে নিজেও মারা যাবে। তবে কোনো উপায় না দেখে রকি সে তার সেল থেকে বাইরে বের হয়। রিভার্স রোটেশনের সুইচ চালু করে দেয়। তারপর গ্রেসকে টেনে হিস্ট্রে মেডিকেল চেম্বারে নিয়ে যায়। সেখানে রোবোটিক চিকিৎসা ব্যবস্থা সাথে সাথে গ্রেসের চিকিৎসা শুরু করে দেয়। আর রকি তার শরীর থেকে ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করে। একটা সময় সে মেঝেতে লুটিয়ে পড়ে। অনেকক্ষণ পর গ্রেসের চোখ খোলে। শিপের মেঝেতে কালো দাগ একটা থেকে আরেকটা ছড়িয়ে গেছে, যেন কেউ টেনে হিস্ট্রে কিছু একটা নিয়ে গেছে। সে দাগগুলো অনুসরণ করে এগোয়। তারপর দেখতে পায় রকি একটা কোণে তার শেল্ডের ভেতরে পড়ে আছে, জীবিত কিন্তু অত্যন্ত করুণ অবস্থায়। গ্রেস তৎক্ষণাৎ একটা হিট ল্যাম্প বানিয়ে রকের কাছে রাখে। সে মনে করে উষ্ণতায় হয়তো সে সেরে উঠবে। ল্যাপটপে রকের শেষ বার্তাটা এখনো চলছে, পৃথিবীকে বাঁচাও, এরিটকে বাঁচাও। গ্রেস চোখ মুছে কাজে লেগে পড়ে। একটা মুহূর্ত নষ্ট করার উপায় নেই। সংগ্রহ করা নমুনা থেকে সে সেই অণুজীবগুলো বের করে অস্ট্রোফেজের সাথে মেশায়। মাইক্রোস্কোপে দেখে অণুজীবগুলো অস্ট্রোফেজকে পুরোপুরি খেয়ে ফেলেছে, আর সে এবার সবকিছুর সমাধান পেয়ে গেছে। গ্রেস এই অণুজীবগুলোর নাম দেয় তাওমিবা, তাওসিটের নামের সাথে মিলিয়ে। সে এটার উপর অনেক পরীক্ষা করার পর দেখতে পেয়েছে তাওমিবা নাইট্রোজেনের সংস্পর্শে আসলে মারা যায়। সে শুক্র গ্রহতে তাওমিবা বেঁচে থাকার জন্য তাওমিবার নাইট্রোজেন প্রতিরোধী প্রজাতি তৈরি করেছে রকেট দেয়া জেনোনাইটের ব্রিডিং ট্যাঙ্কের সাহায্যে। সে রকেট দিকে তাকিয়ে বলে, রকেট জেগে ওঠো, তোমার ভাগের তাওমিবা তোমার গ্রহে কিভাবে পাঠাবো তা আমি জানি না, তাই তোমাকে জাগতেই হবে। এটা বলে গ্রেস হতাশা নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে, কিন্তু রকি নড়ে না। গ্রেস ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরে গ্রেসের ঘুম ভাঙে, আর চোখ খুলতেই সে দেখে রকি তার সামনে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ সুস্থ। গ্রেস একটা মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর হুমড়ি খেয়ে পড়ে রকিকে জড়িয়ে ধরে। রকি জিজ্ঞেস করে, আমরা কি অস্ট্রোফেজকে মারার মতো শিকারি পেয়ে গেছি? গ্রেস মুস্কি হেসে বলে, হ্যাঁ। এরপর দুজন একসাথে বসে সেলিব্রেট করে। এখন বিদায় নেওয়ার সময় এসে গেছে। গ্রেস রকিকে একটা ল্যাপটপ উপহার দেয়। সেই ল্যাপটপে ভরা আছে পুরো মানবজাতির ইতিহাস, পৃথিবীর ভূগোল, বিজ্ঞান, সাংস্কৃতিক, শিল্প, সঙ্গীত সব, যাতে রকি তার গ্রহে ফিরে গিয়ে মানুষদের মনে রাখতে পারে। সাথে কটনের তৈরি একটি পৃথিবীও দেয়, যেটা ব্যবহার করে গ্রেস তার স্টুডেন্টদের পড়াতো। রকি উপহার পেয়ে খুশি হয়। তারপর বিষণ্ণ গলায় বলে, আমি তোমার জন্য কিছুই আনিনি। গ্রেস হেসে বলে, তাহলে তোমার স্পেসশিপের ভেতরটা আমাকে দেখাও, ওটাই আমার জন্য উপহার। রকি সাথে সাথে রাজি হয়ে যায়। গ্রেসের জন্য সে একটা বিশেষ স্যুট তৈরি করে। গ্রেস সেটা পরে রকির শিপে প্রবেশ করে। ভেতরে ঢুকে গ্রেসের হুঁশ উড়ে যায়। এই শিপ পৃথিবীর কোন স্পেসশিপের সাথে মেলানোর কোনো উপায় নেই। বিচিত্র ধাতু, অদ্ভুত গঠন, প্রতিটা কোণে এমন প্রযুক্তির ছাপ যা মানুষ এখনো কল্পনা করতে পারেনি। গ্রেস অবাক হয়ে চারদিকে তাকায়।
রকি তাকে সব দেখায়, সবকিছু বোঝায়। এই ছোট্ট সফরটাই তাদের শেষ একসাথে কাটানোর সময়। বিদায়ের সময় এখন সত্যি এসে গেছে, কিন্তু গ্রেসের যেন এখান থেকে যেতে মন চাচ্ছে না। তারপর গ্রেস গুড বাই জানায় এবং রকি বলে, এটার মানে কি? গ্রেস বলে, মানে আবার দেখা হবে। রকি বলে, কিন্তু আমাদের আবার দেখা হবে না। গ্রেস বলে, হ্যাঁ জানি। সে রকিকে জিজ্ঞেস করে, তোমরা গুড বাই কিভাবে বলো? রকি জানায়, আমরা বলি না, আমরা হাত দিয়ে ইশারা করি। তারপর রকি এবং গ্রেস দুজনে শেষবারের মতো একসাথে নাচ করে একে অপরকে বিদায় জানায়। গ্রেস শিপে উঠে যায় এবং ডকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। দুটো শিপ ধীরে ধীরে আলাদা হতে শুরু করে। গ্রেস জানালার কাছে হাত রাখে। রকিও তার শিপ থেকে সেন্সর দিয়ে গ্রেসকে অনুভব করে। কোনো কথা নেই, শুধু নীরবতা। তারপর দুটো শিপ দুই দিকে ছুটে যায়। রকি চলে যাচ্ছে তার গ্রহ এরিডের দিকে, গ্রেস চলে যাচ্ছে পৃথিবীর দিকে। দুটো ভিন্ন পৃথিবীর দুটো প্রাণী, যারাই বিশাল মহাবিশ্বে একে অপরকে খুঁজে পেয়েছিল, এখন আবার হারিয়ে যাচ্ছে অসীম শূন্যতায়। গ্রেসের পৃথিবীতে পৌঁছাতে সময় লাগবে 4 বছর 2 মাস 11 দিন। সে হাইবারনেশনে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঘুমাতে যাওয়ার আগেই হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। গ্রেস দৌড়ে যায় এবং জানতে পারে জ্বালানির ট্যাঙ্ক দূষিত হয়ে যাচ্ছে। সে দ্রুত পরীক্ষা করে দেখে রকের বানানো জেনোনাইট কন্টেনারে রাখা তাওমিবাগুলো বাইরে বেরিয়ে গেছে। এরা জেনোনাইট ধাতু গলিয়ে ফেলতে পারে, আর এদের খাবার হলো অস্ট্রোফেজ। তাই তারা সরাসরি জ্বালানি ট্যাঙ্কের অস্ট্রোফেজ খেতে শুরু করেছে। সৌভাগ্যবশত গ্রেস সব ট্যাঙ্ক শেষ হওয়ার আগেই ধরতে পেরেছে। বাকি তাওমিবাগুলো সে প্লাস্টিকের ভেতরে ভরে সিল করে দেয়। কিন্তু তখনই তার বুকে একটা ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। রকের পুরো স্পেসশিপটাই জেনোনাইট দিয়ে তৈরি। রকের শিপে যে তাওমিবা রয়েছে সেগুলো এতক্ষণে হয়তো পুরো শিপের ধাতু খেতে শুরু করে দিয়েছে। রকি বুঝতেও পারবে না, লিকেজ খুঁজে পাবে না। ধীরে ধীরে তার সব জ্বালানি শেষ হয়ে যাবে, লাইফ সাপোর্ট বন্ধ হয়ে যাবে, আর সবশেষে মহাশূন্যের তেজস্ক্রিয়তা তাকে ধীরে ধীরে মেরে ফেলবে। গ্রেস সব হিসেব করে। তার হাতে এখন মাত্র দুটো পথ, এক পৃথিবীতে ফিরে যাওয়া, 2 রকিকে বাঁচানো। দুটো একসাথে সম্ভব নয়। গ্রেস দীর্ঘ সময় বসে থাকে। একদিকে পৃথিবী, তার জন্মভূমি, তার চেনা মানুষ, তার ভালোবাসার জায়গা। অন্যদিকে রকি, যে তার জীবন বাঁচিয়েছে, যে নিজের 6 বছর ত্যাগ করেছে শুধু গ্রেসের জন্য, যে এই বিশাল মহাবিশ্বে তার একমাত্র বন্ধু। গ্রেস জানে সে স্বার্থপর হতে পারবে না। এরপর সে কাজে লেগে পড়ে। তাওমিবার সব নমুনা, সব গবেষণাপত্র, সব ভিডিও রেকর্ড, সব ছোট ছোট প্রবে ভরে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। প্রুফগুলো বছরের পর বছর ধরে ছুটে যাবে, একদিন পৃথিবীতে পৌঁছাবে। তারপর গ্রেস তার শিপ ঘুরিয়ে দেয়, পৃথিবীর দিকে নয় বরং রকির দিকে, একদম ফুল স্পিডে। দীর্ঘদিনের যাত্রার পর গ্রেস রকির শিপের কাছে পৌঁছায়। শিপের অবস্থা ভয়াবহ। ধাতু খেয়ে ফেলা তাওমিবার কারণে শিপের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত। দেখে মনে হচ্ছে ভেতরে আর কেউ বেঁচে নেই। গ্রেস স্পেস স্যুট পরে টানেলে প্রবেশ করে, চিৎকার করে রকিকে ডাকতে থাকে, তবে কোনো সাড়া নেই। এরপর সে জোরে জোরে স্বচ্ছ দেয়ালটাকে আঘাত করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। গ্রেসের সব আশা ভেঙে পড়তে শুরু করে। সে ভাবে হয়তো সে অনেক দেরি করে ফেলেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই শিপের গভীর অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে রকি। সে জীবিত। দুজন একে অপরকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। গ্রেস রকিকে জড়িয়ে ধরে। রকিও তার বিশাল পাথরে বাহু দিয়ে গ্রেসকে আঁকড়ে ধরে স্বচ্ছ দেয়ালের ওই পাশ থেকে। আর এই দৃশ্যটা ছিল এই সিনেমার সবচেয়ে আবেগময় মুহূর্তগুলোর একটা। এদিকে গ্রেসের পাঠানো প্রোবগুলো অবশেষে পৃথিবীতে পৌঁছে যায়। ইভাস্টার সব তথ্য হাতে পান। গ্রেসের রেকর্ড করা ভিডিও দেখেন, রকির সাথে তাদের বন্ধুত্বের গল্প দেখেন কিভাবে দুটো ভিন্ন প্রজাতির প্রাণী মিলে পুরো মহাবিশ্বকে বাঁচানোর পথ খুঁজে বের করেছে। এবার মনে পড়ে যায় তিনি সঠিক মানুষকেই এই মিশনে পাঠিয়েছিলেন। বিজ্ঞানীরা সাথে সাথে কাজে লেগে পড়েন। তাওমিবার নমুনা ব্যবহার করে বিশাল পরিমাণে তাওমিবা তৈরি শুরু হয়। কিছু বছরের মধ্যেই সূর্যের কক্ষপথে তাওমিবা ছেড়ে দেওয়া হয়, আর সেখানে গিয়ে তাওমিবা অস্ট্রোফেজকে একে একে শেষ করে দেয়। ধীরে ধীরে সূর্যের আলো আবার উজ্জ্বল হতে শুরু করে। পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়। যে বরফ চুক নেমে এসেছিল সেটা থেমে যায়। ফসল আবার ফলতে শুরু করে। মানুষ আবার স্বাভাবিকভাবে বাঁচতে শুরু করে। একজন ভীতু বিজ্ঞানের শিক্ষক, যাকে জোর করে মহাকাশে পাঠানো হয়েছিল, সে পুরো পৃথিবীকে বাঁচিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রেস এখন রকের গ্রহ এরিডে। এই গ্রহটা মানুষের বেঁচে থাকার জন্য স্বাভাবিকভাবে উপযোগী নয়। তাই রকি তার উন্নত প্রযুক্তি দিয়ে একটা বিশাল বায়োডোম তৈরি করেছে। সেই বায়োডোমের ভেতরে তৈরি হয়েছে পৃথিবীর মতো পরিবেশ, বিশুদ্ধ বায়ু, উপযুক্ত তাপমাত্রা, সবুজ গাছপালা আর সমুদ্রের তীর। গ্রেস সেখানে নিজের জীবন শুরু করে। রকি গ্রেসকে জানায় এরিডিয়ান বিজ্ঞানীরা প্রস্তুত গ্রেসের হেলমেরিকে পৃথিবীতে যাওয়ার জন্য তৈরি করতে। তারপর আমরা দেখতে পাই গ্রেস এরিডে একটা স্কুল খোলে। সমুদ্রের ধারে খোলা বাতাসে সে এরিডের বাচ্চাদের বিজ্ঞান শেখায়, গল্প শোনায়, পৃথিবীর কথা বলে। এই দৃশ্যটা দেখে একটা কথা মাথায় আসে,
গ্রেস পৃথিবীতে ছিল বিজ্ঞানের শিক্ষক, এখন ভিন্ন এক পৃথিবীতেও সে বিজ্ঞানের শিক্ষক, শুধু পার্থক্য একটাই, এখন এই গ্রহে গ্রেস নিজেই একজন এলিয়েন। আর এইভাবেই প্রজেক্ট হেলমেটের গল্পটা শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।